করি। আমি চেম্বারে বসে আছি, উনি কি করলেন, একটা শততমিক ওষুধ দিলেন। কি দিলেন? শততমিক একটা ওষুধ, যে কোনো একটা ওষুধ, মনে করেন পালসেটিলা দিলেন, পালস দিলেন, তার সাথে একটা বায়োকেমিক দিলেন। আমি জানি না এটা কি দিছিলেন, একটা বায়োকেমিক ওষুধ দিলেন। তো আমি বললাম, স্যার ওষুধ কয়টা দিলেন? বলে ওষুধ তো একটাই দিছি। বায়োকেমিকটা কি? তো উনি বললেন, এটা তো ওষুধ না, এটা আমাদের ক্ষয়পূরণ করবে। এখন এরকম ব্যাখ্যা তো ব্যক্তিগত ব্যাখ্যা, এবং হোমিওপ্যাথির অর্গাননের আলোকে এটা অযৌক্তিক ব্যাখ্যা। আপনি যদি একটা শক্তিকৃত ওষুধ দেন, আরেকটা মাদার টিংচার দেন, তাহলে এটা একক ওষুধ হলো না। এখন মাদার টিংচার ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সুফল পাই, অনেক ডাক্তাররা বলে, আমিও এক সময় এটা ব্যবহার করছি, সুফলতা নেই এটা বলবো না। কিন্তু আমাদের ওষুধের যে বৈশিষ্ট্য আছে, যাকে আমরা হোমিওপ্যাথিক ওষুধ বলি, এই হোমিওপ্যাথিক ওষুধের 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্যের যদি কোনো একটি কম থাকে, তাহলে সেটা আমরা হোমিওপ্যাথিক ওষুধ ধরে নিব না। 5টা বৈশিষ্ট্যের মধ্যে কি? ওষুধ হতে হবে একক। ওষুধ হতে হবে কি? একক। একক ওষুধ, একক। এখন যদি আপনি মাদার টিংচার দেন, তাহলে মাদার টিংচারটা একক। যদি আপনি বায়োকেমিক দেন, তাহলে বায়োকেমিকটা একক। আপনি যদি শততমিক দেন একটি ওষুধ, তাহলে সেটাও একক। যদি আপনি 50 সহস্রতমিক দেন, সেটাও একক। মাদার টিংচারটা না শততমিক না 50 সহস্রতমিক, এটা কোনো তমিক না, কারণ এটা মাদার, এটা মূল শক্তি, মাতৃশক্তি, পরিস্ট। ইয়েস। এখন মাদার টিংচার দিয়ে চিকিৎসা করলে কি হয় সেটা আমরা পরে আসছি। আমরা একক ওষুধটা তো বুঝলাম নাকি? একক। তারপর হতে হবে কি? সূক্ষ্ম। ওষুধটা হতে হবে কি? সূক্ষ্ম। এখন ওষুধ সূক্ষ্ম বলতে আমরা কি বলছি? আমাদের যে প্রিপারেশন, ওষুধের যে তৈরি যে ধাপগুলো, সেখানে আমরা দেখছি বায়োকেমিক ওষুধটা দশমিক পদ্ধতিতে তৈরি হয়। দশমিক পদ্ধতিতে অর্থাৎ 1/9 ভাগ। 1 ভাগ ওষুধ, প্লাসিবো 9 ভাগ, এই হলো 10 ভাগ। 10 ভাগে দশমিক। শততমিকে এসে আমরা দেখলাম কি? 1 ফোঁটা 99 ফোঁটা, এটা শততমিক। 50 সহস্রতমিকে এসে দেখলাম 1 ফোঁটা 99 ফোঁটা। তাহলে শততমিক আর 50 সহস্রতমিকের মধ্যে পার্থক্যটা কি? সেটা হচ্ছে শততমিকের 30 পর্যন্ত যাওয়ার পরে, শততমিকের 30 পর্যন্ত যাওয়ার পরে এখানে প্রথম মাদার তৈরি হয় 50 সহস্রতমিকের। এবং শততমিকের যে ওষুধগুলো আছে আর 50 সহস্রতমিকের ওষুধগুলো আছে, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে 50 সহস্রতমিকের যে প্রিপারেশনটা, সেটা মাঝে আরেকটা ধাপ আছে। কেমন? আমরা মাদার 1 নিলাম, 1 থেকে যদি আমরা 2 করি, তাহলে আমরা কি করব? আমরা 1 ড্রাম ওষুধ, একটা ড্রাম ফাইল নিব। ড্রাম ফাইলে আমরা একটা গ্লোবুলিস দিব, দিয়ে আমরা 1 ফোঁটা পানি দিব, দিয়ে গ্লোবুলিসটা আমরা সিক্ত করে নিব, ওটা গলায় ফেলবো। এরপরে আমি 99 ফোঁটা রেক্টিফাইড স্পিরিট দিব। এরপরে দিয়ে আমি 100 ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পরে এইটা যেটা তৈরি হলো 1 থেকে, এটা তৈরি হলো 02। 02 বলতে পারেন, 2/0 বলতে পারেন, m/2 বলতে পারেন, ml/2 বলতে পারেন, কথাটা একই। বিভিন্ন নামের থাকতে পারে, বিভিন্ন দেশ বিভিন্ন এটা ব্যবহার করে, এটা কোনো ফ্যাক্টর না। এটা 2, ঠিক আছে। এটা হলো কি? লিকুইড। এই লিকুইড ওষুধ ব্যবহার করার অনুমতি নেই, কারণ বলছে এটা যথেষ্ট পরিমাণ স্থূল রয়ে গেছে। এখন একে আমি কি করছি? একে আমি 1 ফোঁটা ওষুধ দিয়ে 500 বড়ি সিক্ত করছি।
তাহলে 1 ফোঁটা ওষুধ কি হলো, 500 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আগের থেকে এটা ক্ষুদ্র হলো। শততমিকের এই সুযোগটা নেই, কারণ শততমিকের যেটা লিকুইড তৈরি হচ্ছে, এই লিকুইডটা কিন্তু আমি দিচ্ছি। এখন এইটা আবার কি করছে, কোন চিকিৎসক শততমিকের লিকুইডটা 8 ফোঁটা 10 ফোঁটা করে দিচ্ছে। সেদিন একজন ডাক্তারকে দেখলাম, আমি বললাম যে ভাই আপনি গ্লোবালিজি দেন ঠিক আছে, কিন্তু আপনি 1 ফোঁটা দেন। উনি 3-4 ফোঁটা দিলেন, আমি একটু সরে আসলাম, পরে দেখলাম উনি আরও 2-4 বার মেরে দিলেন বোতল থেকে। তার মানে এখানে বিশ্বাসের ঘাটতি। 1 ফোঁটায় কি হবে? হয়তো ভালো বিজি নাই, যা হোক। তাহলে ওই ওষুধটাকে থেকে 50 সহস্রতমিকের যে একটা পিল দিচ্ছি, এই পিলটা ওনার 1 ফোঁটা, আর এখানে একটা পিল যদি আমরা আক্ষরিক অর্থেও ধরি, তাও 50,000 ভাগের 1 ভাগ। তাহলে এটা অধিকতর ক্ষুদ্র। এখন আমরা প্রয়োগের ক্ষেত্রে এসে, যখন আমরা তৈরি করছি একটা ওষুধ আমরা তাহলে একটা পিল দিব। কটা পিল দিব? একটা পিল দিব। কেউ কেউ বলছে 2টো পিল। আচ্ছা দেন, 2টা পিল দেন, একটা দেন, 2টা দেন। যখন আমি আচ্ছা ওষুধটা দেওয়ার কথা কিসে? বোতলে, নট সুগারে, নট গ্লোবালিজে। গ্লোবালিজে আর সুগারে দিলে কি হয়, কেন নিষেধ হয়েছে? সেটা হচ্ছে আমরা যখন সুগারের ওষুধটা দিই তখন কিভাবে দিই, যদি এটা আমরা জানি তাহলে বুঝতে পারবো। মনে করেন একটা সুগারের দিব, এখানে সুগার নিলাম, নিয়ে এখানে 1টা 2টা অথবা 3টা 4টা 5টা যাই দিই না কেন, বড়ি দিয়ে ওটাকে আমরা ফিশে এর সাথে সুগারের সাথে মিশাই দিই। মিশাই দেওয়ার পরে একে আমরা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ যা বলেন না কেন ভাগ করে দিই। ভাগ করে দিয়ে এখানে একটু এখানে একটু এখানে একটু দিয়ে এটা আমরা আবার মুড়ে দিই, যে আপনি এটা খাবেন, তারপরে এটা খাবেন, তারপরে এটা খাবেন। এখন বলেন তো যে এই ওষুধ আর এই ওষুধের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো শক্তিগত পরিমাণগত কোনো কিছুর পার্থক্য আছে? এখানে অর্গানন বলতেছে যে একই ওষুধের একই শক্তি, জীবনের শক্তি দ্বিতীয়বার গ্রহণ করে না। তাহলে এটা গ্রহণ করলো, এই দুটা গ্রহণ করলো না। সেক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে, বা প্রায় তো দেখা গেছে, এবং আমার অভিজ্ঞতা আমি দেখছি, আমি ওষুধ দিছি, 1 ডোজ খাইছে, জ্বর কমে গেছে। 2য় ডোজ খাইছে, কিছুই হয় নাই, একই রকম আছে। 3য় ডোজ খাইছে, জ্বর বেড়ে গেছে। অথবা 1ম ডোজ খাইছে, 2য় ডোজ খাওয়ার পরে জ্বর দ্বিগুণ হয়ে গেছে। তার মানে কি, জীবনী শক্তি এটা গ্রহণ করতেছে না। তাহলে এখানে ওষুধ দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক গ্লোবালিজে একই অবস্থায়, একই বোতলে আমি কয়েক ফোঁটা ওষুধ দিয়ে, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা যে যা দিচ্ছেন, যার আকীদা অনুযায়ী, যার বিশ্বাস কম উনি বেশি করে দিচ্ছেন, যিনি বিশ্বাসী তিনি 1 ফোঁটা দিচ্ছেন। উনি কি করতেছেন? 5টা করে বড়ি খাইতে বলছেন। এই যে 5টা করে বড়ি, এর মধ্যে কি ওষুধের পরিমাণগত কোনো পার্থক্য আছে? শক্তির কোনো পার্থক্য আছে? তাহলে এই নিয়মে ওষুধ দেওয়ার সুযোগ নেই। তাহলে আমরা দেখলাম গ্লোবালিজ এবং পুরিয়ায় করে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার সুযোগ নেই, আমরা এটা করে থাকি। এখান থেকে আমাদের সরে আসা উচিত। আবার কিছু ওষুধ আছে যেগুলো গ্লোবালিজে দিতে না করা হয়েছে, যেমন অ্যাসিড নাইট্রিক ওষুধ কখনো গ্লোবালিজ বা সুগারে দেওয়া যাবে না। সাথে সাথে খাওয়াই দিলে ভালো, কিন্তু আপনি বলবেন যে এটা 10 দিন পরে খাবেন, একটা ডোজ তৈরি করে দিলাম, অন্তত অ্যাসিড নাইট্রিক দেওয়া যাবে না। এবার আসি আমি 50 সহস্রতমিকের মূল জায়গায়। আমি কি করছি, একটা 4 আউন্স বোতল নিচ্ছি। কি নিচ্ছি? একটা 4 আউন্স বোতল। 4 আউন্স একটা বোতল নিলাম আমি। এখানে আমি কটা পিল দিচ্ছি? একটা পিল দিচ্ছি। কয়টা পিল? একটা পিল। পিল দিয়ে এখানে আমি পানি দিয়ে ভরে দিচ্ছি। এখানে আমি 7টা অথবা 8টা দাগ কেটে দিচ্ছি, যে এটা আমার 7 দাগ অথবা 8 দাগ অথবা 12 দাগ অথবা 10 দাগ, যাক চিকিৎসকের প্রয়োজন অনুসারে দিবেন। কারণ
এই দাগগুলো করা হয় রোগীর সেন্সিটিভিটির উপর নির্ভর করে। সেখানে আর আলোচনায় যাচ্ছি না। এখন এখানে যে আমি একটা পিল দিলাম, এই যে আমি যে পানির ভিতরে দিলাম, পানির ভিতর দেওয়ার পরে এই ওষুধটা কি বলো, বিভাজিত হয়ে গেল, যা ছিল তার থেকে সে বিভাজিত হয়ে গেল। এই বোতল থেকে যদি আমি আরেকবার খাই, তাহলে এই ওষুধ আর এই ওষুধের মধ্যে কোনো পার্থক্য থাকলো কিনা? কোনো পার্থক্য থাকলো না। তার মানে আবার স্থূলতা শুরু হলো। এত সূক্ষ্ম করার পরও স্থূলতা শুরু হলো। এখন এখানে আমি 10টা ঝাঁকি দিলাম, ঝাঁকি দিলে কি হলো, আরেকটা নতুন শক্তি তৈরি হলো, সেটা কিন্তু ক্ষুদ্র হলো না। 10টা ঝাঁকি দিলাম, এখানে মনে করেন আমার আসছিল 2, এটা 2 আছে, আমি 10টা ঝাঁকি দেওয়ার পরে হলো মনে করেন 2.1, এইটা আবার একটা মূল ওষুধ হয়ে গেল। তাহলে একে আমাকে আবার ক্ষুদ্র করতে হবে। তাহলে ক্ষুদ্র করতে গেলে আমাকে কি করতে হবে, একটা গ্লাস দিতে হবে। কি নিব, একটা গ্লাস নিব। কতটুকু পানি ধরবে, হাফ কেজি পানি ধরে এরকম একটা গ্লাস নিব। নিয়ে এখান থেকে আমি এক দাগ ওষুধ এখানে দিব। দিলে এর ভিতরে যে পানিটুকু আছে, এই পানিতে সে বিভাজিত হবে। বিভাজিত হলে কি হবে, এর থেকে এটা কি হবে, ক্ষুদ্র হবে। হবে কিনা? এর থেকে এটা ক্ষুদ্র হবে। এর থেকে এটা যেটা আসছিল সেটা স্থূল, এখান থেকে এটা যেটা আসলো সেটা অধিকতর ক্ষুদ্র হলো। এখন এখানে দিয়েও দেখলাম যে না, আমার অ্যাগ্রাভেশন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বা ওষুধ সঠিকভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আরেকটা গ্লাস নিলাম, নিয়ে এখান থেকে একটা চামিচ দিয়ে নাড়াচাড়া করে এখান থেকে এক চামিচ এখানে দিলাম। তাহলে এখান থেকে কি হলো, আরো ক্ষুদ্র হলো। এইভাবে যদি আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গ্লাসে যাই, তাহলে মূল ওষুধ থেকে এটা আরো অধিকতর ক্ষুদ্র হলো। এখন কেউ কেউ বলছে, যেমন ভারতের একজন ডাক্তার বলছে যে আমি 25 বার কাফিং করছি, এই নিয়মটার নাম কাফিং। আমি 25 বার কাফিং করছি, কাফিং করার পরে চামিচটা শুধু ওখানে দিয়ে আমি ওনার জিহ্বায় টাচ করছি, উনি ভালো হয়ে গেছে। আমি ক্লাসে ছিলাম, আমি বললাম স্যার ওই যে চামিচটা ব্যবহার করছিলেন সেটা কিসের চামিচ ছিল? উনি বলছে স্টিলের চামিচ ছিল। তখন এটা যে একটা ফাও গল্প, এটা আমরা বুঝতে পারলাম। বড় ডাক্তার, এবং আমাদের বাংলাদেশের অনেক ডাক্তার সেখানে থাকে, সেখানে কথা বলা খুব মুশকিল, কথা বলার সুযোগই দেয় না। যে আমাদের আবার কি কথা থাকতে পারে, ওনারা তো সব কিছু জানে। এখন চামিচের কথা যখন আসলো, এটাকে আমরা অধাতু ব্যবহার করব। চামিচ এবং গ্লাস দুইটাই আমরা কি করব, অধাতু ব্যবহার করব। আমি এক রোগীর বাসায় গেছি, ওষুধ খাইতে বলছি, কাফিং করার পরের থেকে তার ওষুধে কাজ করতেছে না। আমি তাকে বারবার বলছি, হয় প্লাস্টিক, নাই সেরামিক, মেলামাইন অথবা কাঁচ, এটা আপনারা ব্যবহার করবেন। ওনাদের বাসায় গেছি, বাসা যাওয়ার পরে সব কিছু খোঁজ খবর নিতে নিতে বললাম যে উনি যে গ্লাস আর চামিচে ওষুধ খান, এটা আমাকে একটু দেখান। তো ওনারা নিয়ে আসলেন যথারীতি একটা কাঁচের গ্লাস আর একটা চামিচ নিয়ে আসছে। চামিচের সামনের অংশটুকু, এই যে অংশটুকু, এইটুকু হলো স্টিল আর এইটুকু হলো প্লাস্টিক। ঠিক আছে, ওটা চেঞ্জ করে দেওয়ার পরে সুফল আসছে। এখন কেন আমরা ধাতব পদার্থটা ব্যবহার করব না, প্রশ্ন হতে পারে যে ধাতব পদার্থ কেন আমরা ব্যবহার করব না। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ওষুধটা যে আমরা ঝাঁকি দিই, ঝাঁকি দিলে কি পরিবর্তন ঘটে, কি হয়, এই বিষয়টা আমাদের জানার দরকার। সেটা হচ্ছে এর যে অণুপরমাণুগুলো আছে, এইগুলোর ভিতরে এক ধরনের ইলেকট্রনিক ম্যাগনেটিক শক্তি তৈরি হয়, যেটা আমাদের সূক্ষ্ম স্তরে পৌঁছাতে সাহায্য করে। যখন আমরা কোনো ধাতব পদার্থ টাচ করলাম, নিশ্চয় ইলেকট্রনিক আর ম্যাগনেটিক শক্তিটুকু সে চুষে নেবে, পড়ে থাকবে কি বাকি অংশটুকু। সুতরাং এটা কোনো বইতে নাই, এটা আমার অভিজ্ঞতা, এটা আপনারা গ্রহণ করলেও করতে পারেন, না পরেও পারেন। তবে আমার মতে
কোনো ধাতব পদার্থ ব্যবহার করা উচিত নয় এবং আমি কোনো সুফল পাইনি। তাহলে আমরা ওষুধ প্রতিবার এই বোতল থেকে না খাওয়ায় আমরা কি করব, অন্তত একটা কাপিং করব। একটা কাপিং করলেও এর থেকে অধিকতর ক্ষুদ্র হবে। আমরা দ্বিতীয় নম্বর আলোচনা করছিলাম যে ওষুধ হতে গেলে তাকে হতে হবে একক, তারপর বলছিলাম হতে হবে সূক্ষ্ম ক্ষুদ্র, তারপর আমরা বলছিলাম ওষুধ হতে হবে সদৃশ। 3 নম্বর বৈশিষ্ট্য, ওষুধের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সদৃশ। আচ্ছা, এখানে একটু কথা থেকে গেল, সেটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র, আপনার দশমিক পদ্ধতির ওষুধটা কি ক্ষুদ্র না স্থূল? স্থূল। শততমিক অধিকতর স্থূল, 50 শততমিক থেকে অধিকতর স্থূল। মাদার টিংচারটা কোনো শক্তিকৃত ওষুধ না। প্রথমে বললাম একক, সূক্ষ্ম, সদৃশ, তারপরে একটা নাম হচ্ছে শক্তিকৃত। মাদার টিংচার ওষুধ শক্তিকৃত নয়। যেহেতু মাদার টিংচার শক্তিকৃত নয় সেহেতু সেটা হোমিওপ্যাথি ওষুধ নয়। তারপরেও এটা 2টা ওষুধ অন্তত ব্যবহার করার অনুমতি আছে, যেখানে কোনো বিশেষজ্ঞ এখনো আপত্তি করেন নাই, তারাও ব্যবহার করেন এবং অনুমতিও আছে। সেটা কি, একটা হচ্ছে ক্যালেন্ডুলা, যেটা আমরা কেটে গেলে রক্ত বন্ধের জন্য এবং ক্ষত শুকানোর জন্য বাইরে দিতে পারি। আরেকটা হচ্ছে ক্যান্থারিস, মাদার পুড়ে গেলে আমরা ব্যবহার করি। এই দুটো আমিও ব্যবহার করি। মাদার টিংচার ব্যবহার করা যাবেই না বিষয়টা এরকম না, কিন্তু যেখানে আপনার শক্তিকৃত ওষুধ প্রয়োজন সেখানে মাদার টিংচার কেন আমি দিবেন? মাদার টিংচার দিলে কি হলো? মাদার টিংচার আমাদের জীবনী শক্তি স্তর পর্যন্ত তার শক্তিকে পাস করতে পারে না। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা হয়, রুগী উপশম পায়। মাদার টিংচার দেওয়ার পর রুগী ভালো আছে। এই ভালো আছে মানে কি আরোগ্য হয়েছে? আরোগ্য হওয়া আর ভালো হওয়া কি এক জিনিস? নিশ্চয়ই এক না। এই জায়গাটা হচ্ছে সমস্যা, বোঝার জায়গাটা সমস্যা। এই যে আরোগ্য হওয়া আর সাময়িক ভালো থাকা, এই 2টা জিনিস এক না। আমাদের উদ্দেশ্য কি? রুগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা। এটা আমাদের 1 নম্বর অ্যাপ্রোচ বলছে, দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কেয়ার অ্যাজ ইট ইজ টার্ন। আমাদের চিকিৎসকের একমাত্র ব্রত, একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য রুগীকে তার পুনঃ স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া, যাকে বলা হয় আরোগ্য বিধান করা। যেভাবে বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? অর্গানন অফ মেডিসিন গ্রন্থে বলা হয়েছে। অন্য কোনোভাবে বলা এটা বলা যাবে না। এটাকে বলতে হবে যে অর্গাননে কি বলছে সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। যেমন আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো আছে, আপনি সেই বিষয়ে যদি সঠিকভাবে চলতে চান তাহলে সেই বিষয়গুলোর কি করতে হবে, তার মূল জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। বিভিন্ন ধর্মের বই, যেমন খ্রিস্টান ধর্মরা বাইবেল অনুসরণ করবে পূর্ণাঙ্গভাবে, হিন্দুরা